আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। গত দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতার পরে আজকে কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়েই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। কিন্তু আমরা গত কার্যদিবসেও টার্নওভার বেশ ভালোই ছিল, 500 কোটি টাকার উপরে লেনদেন ছিল, 537 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল। সেখানে আজকে 484 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের আপডেট একটু দেখে নিব। চলুন ডিএসসির সূচকের কি অবস্থান রয়েছে এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, কয়টি বা হারিয়ে সেটি একটু আমরা দেখে নিব। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি দর হারানোর সংখ্যা রয়েছে 180টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। দর বাড়ার সংখ্যা 154টি, অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা যদি একটু সূচকের অবস্থান দেখি, দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আজকে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং 4954 পয়েন্টের মতো সূচকের অবস্থান রয়েছে ডিএসসির প্রধান সূচকটি। এবং তো টার্নওভার কি অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 পয়েন্টের মতো ডিএসসির প্রধান সূচক কমেছে, আমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম। এবং টার্নওভার ছাড়িয়েছে সারাদিন জুড়ে 485 কোটি টাকা, প্রায় 500 কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে। তো লেনদেনের গতি মোটামুটি ভালোই রয়েছে গত কার্যদিবসের সাথে যদি একটু কম্পেয়ার করি। এবং গত কার্যদিবসে আপনারা জানেন যে 537 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমি যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, আপনি হয়তো শুনছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 2 কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন ছিল। গত কার্যদিবসে টার্নওভারও বেশ ভালো ছিল, 537 কোটি টাকা লেনদেন ছিল, কিন্তু আজকে সেখানে 485 কোটি টাকার মতো আমরা লেনদেন দেখতে পাচ্ছি। তো পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আসলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? গতকালের বাজারে যে টার্নওভারটা ছিল, টার্নওভার প্লাস ইন্ডেক্সের যে মুভমেন্টটা ছিল, এটা দেখে মনে হয়েছে যে বাজার ঘুরে দাঁড়ানোর একটা ভালো একটা সাইন দেখিয়েছে। এর আগে লক্ষ্য করে থাকবেন টানা 4 মাস ধরে সূচকের পতন ছিল এবং টানা 4 মাস পতনের পর আমি গতকালের সাইনটা মনে করবো প্রথম একটা স্ট্রং একটা সিগন্যাল, যেটা দেখে মনে হচ্ছে যে বাজার ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে বা বাজার তার বটম খুঁজে পেয়েছে। আসলে ইন্ডেক্সটা একটা খুব বটম লেভেল অনেকদিন ধরে আছে এবং এটা ডে বাই ডে দেখা যাচ্ছে আরো চিপার হচ্ছে। এখন মার্কেটে পি রেশিও প্রায় 8.5-এর কাছাকাছি, যেখানে আপনি যদি গত 5 বছরের এভারেজ পি রেশিও দেখেন সেটা 14-এর কাছাকাছি ছিল। তো এটাতে নো ডাউট যে ইন্ডেক্স এখন অনেক চিপ, তো ফান্ডামেন্টাল অনেক শেয়ার এখন খুব ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আসলে ঘুরে আসার সম্ভাবনাটাই অনেক বেশি এবং গতকালের টার্নওভারও সেটাকে কনফার্ম করেছে। 500 কোটির উপর টার্নওভার আমরা লাস্ট দেখেছিলাম ডিসেম্বরের 10 তারিখে। তো এটা খুব একটা রেগুলার ঘটনা না 500 কোটি টাকার উপর টার্নওভার হওয়াটা বর্তমান বাজার পরিস্থিতিতে। আর সেই সাথে আজকে যে টার্নওভারটা কমে আসছে, আমি মনে করি এটা আসলে খুব একটা বেশি যে কমে আসছে তা না, এবং বাজার 300 কোটিতে নেমে আসছে গতকালের থেকে 10-15% কম। ডাউন মার্কেটে যেটা স্বভাবত দেখা যায় টার্নওভার কিছুটা কমে আসে। তো ডাউন আজকে যতটা হয়েছে সেটা খুব একটা ম্যাসিভ না, 10 পয়েন্টের মতো। কালকে ইন্ডেক্স বেড়েছে 50 পয়েন্টের বেশি। তো 50 পয়েন্টের বেশি ইন্ডেক্স বেড়ে 10 পয়েন্ট পড়ে যাওয়া মানে যা বেড়েছিল তার আসলে এখানে যে একটা ছোট একটা কারেকশন হয়েছে সেটা খুবই সামান্য, এটা ন্যাচারাল। আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু ব্যাপারই এখন অনেক স্টেবল। প্রথমত ইন্ডেক্স অনেক চিপ হয়ে আসছে, এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে আসছে ইনভেস্টরদের কাছে। সুদের হার বাড়ছিল ট্রেজারি বন্ডে, গতকালকে আমরা সেটার একটা সাইন দেখেছি যে গতকাল একটা ট্রেজারি বিলের অপশন ছিল, ট্রেজারি বিলের রেটটা গত মাসের তুলনায় বা গত বিলের যে অপশন হয়েছে তার তুলনায় কিছুটা আমরা পড়তে দেখেছি। আমি আশা করছি ট্রেজারি বন্ড বা বিলের রেটও আস্তে আস্তে করে স্টেবল হয়ে আসবে বা পড়ে আসবে, সেটা হলেও বাজারের জন্য একটা পজিটিভ জিনিস হবে। আর পলিটিক্যালিও আমরা দেখছি এখন বেশ স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটা ইলেকশনের, ন্যাশনাল ইলেকশনের দিকে আগাচ্ছি সেরকম আমাদের কাছে আমরা ফিল করছি বা মনে হচ্ছে। তো সবকিছু মিলায় আমার মনে হয় যে এখন বাজার র্যালি হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। একই প্রত্যাশা আমাদেরও, যে বাজার হয়তো ভালোর দিকেই যাবে, সেই প্রত্যাশায় রাখছি। আসবো অন্য একটা বিষয় নিয়ে, যে আপনি জানেন যে গতকালকেই কিন্তু 9টি প্রতিষ্ঠানকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে একটি প্রতিষ্ঠান এরই মধ্যে হচ্ছে লেনদেন বন্ধ আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর 8টি প্রতিষ্ঠান আপনি জানেন যে আসলে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আমি যদি আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করি, তালিকাভুক্ত মোট 360টি প্রতিষ্ঠানের মধ্যে এই মুহূর্তে 110টি প্রতিষ্ঠান জেট ক্যাটাগরিতে অবস্থান করছে। ঠিক আছে, তো সেটা আসলে প্রায় 1/3 কোম্পানি জেট ক্যাটাগরিতে। এটা বাজারের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে?
না, এটা তো অবশ্যই নেগেটিভ প্রভাব একটা। কারণ আমাদের এখানে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা বিদেশি বিনিয়োগ যখন আসে, তারা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটাতে পড়ে, যে এখানে স্টক ইনভেস্ট লিস্টেড আছে বেশ অনেকগুলো 400টার কাছাকাছি, কিন্তু সেই 400টার মধ্যে আসলে দেখা যায় এতগুলো স্টক থাকার পরেও কোয়ালিটি স্টক খুবই কম। অনেক স্টক আছে যে ইভেন যদি একটু কোয়ালিটি স্টক হয়ে থাকে, সেটার আবার লিকুইডিটি নাই। মানে আপনি কেউ কোনো ফরেন ফান্ড এসে যদি মনে করে সে ওই স্টকটাতে $100 মিলিয়ন ইনভেস্ট করবে, ওটা লেনদেনই হয় না, ডেইলি লেনদেনই হয় খুব অল্প। আর কোয়ালিটি স্টক তো ক্রাইসিস আছে। এর মধ্যে আপনি যেটা বললেন যে 130 যদি জেড ক্যাটাগরি স্টক হয়ে থাকে, এটা আমাদের ওভারঅল সামগ্রিক বাজারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একটা বড় ফান্ড যারা একটা নর্থ আমেরিকান ফান্ড যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, ওরা আসলে কখনো ওদের টোটাল ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট এত বেশি, সে কখনো $10 মিলিয়ন ইনভেস্ট করতে চাবে না, কারণ এটা তার জন্য ইনসিগনিফিকেন্ট টোটাল ফান্ড সাইজের তুলনায়। সে হয়তো চাবে মিনিমাম হলো $100 মিলিয়ন ইনভেস্ট করতে। জি। তখন তার কাছে মনে হবে আমি $100 মিলিয়ন দিয়ে আমি কোন শেয়ার কিনবো, এত শেয়ারই তো আমি পাচ্ছি না কেনার মতো। বা আমি শেয়ার গুলো কিনতে গেলে দামই দেখা যাবে এখন চিপ মনে হচ্ছে, বাট এই পরিমাণ বাই করতে গেলে দামই বেড়ে যাবে 20%। দাম বেড়ে গেলে এটা অত লুক্রেটিভ থাকবে না তখন। তো এই জন্য আসলে এটা সামগ্রিক তখন যেটা হয় যে তারা তখন বাজারে আসে না, এবং এটা আমাদের সামগ্রিক বাজারের জন্য ক্ষতিকর একটা বিষয় অবশ্যই। যে জন্য সবসময় আপনাদের গেস্টরা যখন আসেন, তারা বলে থাকেন যে ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে গত অনেক সময় কার্যদিবসে কিন্তু এটার একটা প্রভাব বাজারে পড়েছে। জি জি, এটা পড়েছে। কারণ হচ্ছে এখন বাজারের অবস্থা এমনিতে একটু নাজুক। তো এই সময়টাতে যে কোনো রকম যখন তারা দেখছে কোনো পানিশমেন্ট, কোনো ফাইন অথবা কোনো কোম্পানিকে যে ক্যাটাগরিতে স্থানান্তর, এই ব্যাপারগুলো ইনভেস্টররা তারা তখন একটু নার্ভাস ফিল করে, তখন তারা বাজারের অবস্থা নাজুক হওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এটা আসলে জিনিসটাতে তাদের যে ভয়টা কাজ করে, যে আমার যে শেয়ার কাজ সেটা যদি হঠাৎ করে জেড ক্যাটাগরিতে চলে যায়, তো এই ভয়টা থেকে তারা তারা দেখা যায় তখন তারা ওভারঅল ইনভেস্টমেন্টটা গোটায় ফেলে, বা বাজার নিয়ে তাদের একটা নেতিবাচক ধারণা হয়। তবে আমি মনে করি এটা নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীকে বরঞ্চ সতর্ক হওয়াটা প্রয়োজন। তা দেখা দরকার যে কোন কোম্পানিগুলা, সব কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার মতো রিস্ক থাকে না, কিন্তু কিছু কোম্পানি থাকে, সেই কোম্পানিগুলোর ব্যাপারে তাদের একটু কেয়ারফুল থাকতে হবে, ইনভেস্ট করার আগে দেখতে হবে যে কোম্পানি আসলে কতটা সাউন্ড। জেড ক্যাটাগরিতে এরকম কোনো ঘটনা তাদের হতে পারে কিনা হঠাৎ করে। তো এইভাবে একটু কেয়ারফুল ইনভেস্ট করে আমার ধারণা এটা সে অ্যাভয়েড করতে পারবে। আর কিছু জেড ক্যাটাগরিতে দেখা যায় অনেক সময় আম, এমন কোনো কারণে চলে যায়, লাইক আপনি ধরেন সে সময় ডিভিডেন্ড ডিসপার্স করতে পারে না, এটা ভালো কিছু না, সে সময় ডিসপার্স করতে পারে না, বাট একই সাথে এটা এটা সে আবার চাইলে উত্তোলন করে ফেলতে পারে কোম্পানিটা, সে হয়তো বা তার কদিন পরে ডিসপার্স করে ফেললো। এমন হতে পারে কোম্পানি সবকিছুই ভালো, এই জিনিসটা সে অত ভালোভাবে ম্যানেজ করতে পারে না, ওটাও আমি ভালো কিছু বলছি না, বাট অন্তত সেটা খুব যে রিস্ক ইনভেস্টমেন্ট নাও হতে পারে। তো এই জিনিসগুলো আমার মনে হয় অনেক সময় তাদের আতঙ্কিত না হয়ে দেখতে হবে যে কি কারণে জেড ক্যাটাগরিতে গেল। যদি কারণটা এরকম কিছু হয়, কোম্পানি ফান্ডামেন্টাল সবই ভালো আছে, বাট কোনো একটা কারণে সে ডিভিডেন্ডটা টাইমলি ডিসবার্স করতে পারে না, দেখে জেড ক্যাটাগরিতে চলে গেছে, তখন আমি মনে করি বাকি সব ঠিক থাকলে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা প্রাইস কামব্যাক করবে, বরঞ্চ সে ফান্ডামেন্টালি ভালো হলে সে বরঞ্চ আরো ইনভেস্টমেন্ট বাড়াতে পারে সেই কোম্পানিগুলোতে। তো আমরা আসলে আশা করছি যে যেহেতু সুশাসন প্রতিষ্ঠায় আসলে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা ধারাবাহিকভাবে সিস্টেমটা আসলে বজায় থাকবে। আসবো আরেকটা বিষয় নিয়ে, সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং যেটা গত বৃহস্পতিবারই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটা সংশোধন করে আগের সেই মুনাফার যে হারটা ছিল সেটা কিন্তু আগের রেটটাই হচ্ছে বহাল রেখেছে। তো এটা আসলে পুঁজিবাজারের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আরেকটা বিষয়, আমরা জানি যে সঞ্চয়পত্রের সুদের হারটা আসলে কমলে সেটা পুঁজিবাজারের জন্য অবশ্যই ইতিবাচক। আমরা কিছুটা সেখানে ইনভেস্টমেন্টটা কিছুটা এখানেও পাই। Right. জি। আর সুদের হার যে কোনো ক্ষেত্রে সঞ্চয়পত্র, এফটিআর, ট্রেজারি বন্ড যখন কমে আসে, সেটা পুঁজিবাজারের জন্য ভালো। তো এটা আমরা যারা পুঁজিবাজারে বিনিয়োগকারী বা প্রফেশনাল আছি, আমরা সবসময় চাই যাতে করে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট যেগুলো আছে, সেটা ইন্টারেস্ট রেটটা কমে আসুক, যাতে করে ইকুইটি আচ্ছা। মার্কেট আরো ভালো করতে পারে। এটা আসলে আমাদের একটা কমন চাওয়া, কিন্তু এট দ্য সেম টাইম গভর্নমেন্টের দিক থেকে তাদেরও চিন্তা করতে হয় যে সঞ্চয়পত্রের বেশিরভাগ বিনিয়োগকারী হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো, এবং অনেকে রিটায়ারমেন্টে এটাকে তাদের একমাত্র বা ওয়ান অফ দ্য মেইন ইনকাম সোর্স হিসাবে ইনভেস্ট করে থাকে। এই জন্য গভর্নমেন্টের থেকে পলিসিটা এমন করে করা, সঞ্চয়পত্রে বিনিয়োগ যত বাড়বে তত আপনার ইন্টারেস্ট রেটটা কমে আসতে থাকবে। কারণ যারা বেশি ধনী তার জন্য ইন্টারেস্ট আসলে তারা দিতে চায় না বা দরকার নেই মনে করে। একইভাবে
একটা লিমিটও আছে। যারা একজন ব্যক্তি সে যৌথ অ্যাকাউন্ট সহ মিলে 50 লাখ টাকা বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে না। তো এটা আসলে মধ্যবিত্তদের টার্গেট করে করা। তো গভর্নমেন্ট সেই চিন্তা করে আমার ধারণা এই জিনিসটা প্রথমে চিন্তা করে পরবর্তীতে সরে আসছে যে আমাদের ইনফ্লেশন অনেক হাই, এই সময়টাতে অনেকেরই যারা বিশেষ করে রিটায়ার্ড পারসন বা এইভাবে আর্নিং সোর্স পায়, তারা সঞ্চয়পত্র তাদের ইনকামের বড় একটা সোর্স, তারা যাতে ওইভাবে তাদের ক্ষতিগ্রস্ত না হয়। আমি মনে করি এটা হলে আমাদের জন্য ভালো, কিন্তু খুব একটা যে বড় ইস্যু হবে তা না। এখন বেশি দরকার জি, ট্রেজারি বন্ডের রেটটা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন খুব ছোট্ট করে জানতে চাইবো যে নর্মালি আমরা যেটা দেখি যে ডিসেম্বর ক্লোজিং এ, ডিসেম্বরে কিন্তু বাজারটা একটু ভালো থাকে, সেখানে আমরা এবছর দেখতে পাচ্ছি একটু উল্টো চিত্র। এটার পেছনে কি কারণ হতে পারে? আপনি ঠিকই বলেছেন, গত 12 বছরের মধ্যে 75% টাইম মানে 9 বছরই ডিসেম্বর মার্কেট আপ ছিল। তো এবার আপ না থাকার পেছনে আমি মনে করি মেজর দুইটা রিজন। একটা হচ্ছে এই ডিসেম্বরে আমরা দেখেছি ইন্টারেস্ট রেট বাড়ার কন্টিনিউশন ছিল ট্রেজারি বন্ডগুলোতে, তো ওটা একটা ডিরেক্ট ইম্প্যাক্ট ছিল বাজারে। আর দ্বিতীয়ত পলিটিক্যালি একটা অস্থিরতা লক্ষ্য করেছিলাম আমরা, যে পলিটিক্যালি ইলেকশন কিভাবে হয়, কবে হয়, ডিলে হয় কিনা, বা পলিটিক্যাল অবস্থা ঠিক থাকে কিনা, এটা নিয়ে ইনভেস্টররাও একটা সাইড লাইনে ছিলেন। এই দুটা কারণে আমি মনে করি এই ডিসেম্বরটা ব্যতিক্রম ছিল এবং বাজার নেগেটিভ ছিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, 21 ধন্যবাদ। জি, দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ইমরান হাসানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।